রায় কাঁপা কাঁপা দৃষ্টিতে পূর্ণের পানে তাকালো। পূর্ণর দু চোখের সমুদ্র সমান আকুতি। রায়ের চোখ টলমল করে উঠল অশ্রুতে। পূর্ণ এবার আরেকটু নিকটে এসে দাঁড়ালো। দুজনের মাঝে এখন 1 হাত পরিমাণ দূরত্ব কেবল। তুই রঙিন হয়ে উঠবে আমার নামে, শুধু একবার হ্যাঁ বল। এমন আকুল স্বরের মিনতি কি করে ফেরানো যায় রায়ের জানা নেই। রায়ের চোখে জমে থাকা অশ্রু কপল বেয়ে গড়িয়ে পড়ে। পূর্ণ ব্যতিব্যস্ত হয়ে পড়ে হঠাৎ। রায়ের অশ্রু মুছে দিতে হাত বাড়িয়েও থেমে যায় সে। জিহবা দ্বারা ওষ্ঠ ভিজিয়ে বলে ওঠে, প্রতিবার তোর চোখে আসা জল মুছে তার অনুমতি চাইছি, দিয়ে দে না প্লিজ। রায়ের চোখের অশ্রুর মাত্রা বাড়ে। ভেজা চোখের অস্পষ্ট চাহনিতে সে পূর্ণের পানে তাকায়। লোকটাকে ঝাপসা দেখা যাচ্ছে অশ্রুর কারণে। রায় ঢোক গিলিয়ে কথা বলতে গিয়ে বুঝতে পারে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অতি কষ্টে অস্ফুষ্ট স্বরে সে বলে ওঠে, দিলাম। পূর্ণ অবিশ্বাস্য দৃষ্টিতে চায়। রায় মেনে নিল, সম্মতি দিয়ে দিল। তার ওষ্ঠদয়ে হাসি যেন ধরে না। হাত বাড়িয়ে রায়ের অশ্রু ভেজা গাল মুছে দেয় সে আলতোভাবে। আলিঙ্গনের তীব্র ইচ্ছে জাগ্রত হচ্ছে তার হৃদয়ে। তবে এই অধিকার সে দেখাবে তাদের বিয়ের পর, রায়কে সম্পূর্ণরূপে নিজের করে পাওয়ার পর। পূর্ণ রায়ের অশ্রু মুছে দিয়ে বলে, কাঁদবে না। রায় চোখ তুলে তাকায় পূর্ণের পানে। লোকটা ফের তুই থেকে আপনিতে চলে গেছে। রায় খানিক ভ্রুকুচকে বলে ওঠে, আগে ঠিক করুন আমাকে কি বলে সম্বোধন করবেন। আপনাকে সবসময় ভালোবেসে রাখবো, সম্বোধন করার শব্দ যাই হোক না কেন। রায়ের চোখের অশ্রু থামে। অক্ষিপটে জমে থাকা শেষ অশ্রুকণা গড়িয়ে গালে এসে পৌঁছতেই চোখের মনিতে পূর্ণের প্রতিবিম্ব ভেসে ওঠে। সেই সাথে রায়ের মনে সূক্ষ্ম আশা জাগে, একটু সুখের আশা। সে কমই আশা রাখে এই জগৎ সংসার থেকে। সে কম আশাই তো তার পূর্ণ হয় না। আজ কোন শুভক্ষণে ঈশ্বর তার ভাগ্যে সুখের রেখা লিখে দিল কে জানে। কি পুণ্য করে ফেলেছে সে? ঈশ্বর প্রসন্ন হয়ে সুখের দেখা দিলেন। রায় মনে প্রাণে তার আরাধ্য দেবতাকে ধন্যবাদ জানাতে লাগলো। অক্ষিপটে ভেসে ওঠা পূর্ণের প্রতিবিম্ব আর হৃদয়ের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা দেখে প্রকৃতিও যেন আকুতি করে উঠল সেই পরম সত্যের নিকট। এই দুই মানব মানবীর প্রেম যেন অমর রয়। হৃদয়ের কখনো সখনো উৎপন্ন হওয়া দুঃখও যেন ফুল হয়ে বর্ষিত হয় দুটো পবিত্র হৃদয়ে। সেই দিনের পর কাটল 6টা দিন। দিনটা আমার নিকট সমগ্র জীবনব্যাপী স্মরণীয় হয়ে থাকবে। আজ রায়ের বিয়ের দিন। এবারের লোককে এ ব্যাপারে মানানোটা একটু কষ্টের ছিল বই কি, তবে অসম্ভব ছিল না। ধ্রুব আমি একাধারে মা আর কাকামশাইকে রাজি করিয়েছি। বেচারির সারা জীবন পড়ে আছে এখনো। সমগ্র জীবন সে এভাবেই কাটাবে নাকি? যখন একজন তার অতীত জেনেও সবকিছু মেনে তাকে আপন করতে চাইছে, তবে ওনারা কেন আপত্তি করবেন? কাকামশাই বোধহয় একটা ধাক্কার মধ্যে ছিলেন তখনও। ছেলের কার্যে ওনার মস্তিষ্ক ছিল নত। একমাত্র ভাগ্নির প্রতিও স্নেহ ছিল। টানা 3 দিন অনুরোধ আর বোঝানোর পর বয়োজ্যেষ্ঠদের মন গলল। মেজ কাকিমা এসব শুনে নাক ছিটকালেন স্বভাববশত। পাত্তা দিলাম না আমরা। রায়ের সম্মতি পাওয়ার পরপরই পূর্ণ চলে গিয়েছিলেন বাড়িতে। ওনাদের বাড়ি খুব বেশি দূরে ছিল না। এখান থেকে 4টে গ্রাম পরেই ওনাদের বাড়ি। পূর্ণের বাবা বণিক, যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের। শেষমেশ এ বাড়ি থেকে সম্মতি দেওয়া হলো। বলা হলো পূর্ণর বাড়ি থেকে লোক নিয়ে আসতে। ধ্রুব এক্ষেত্রে একটা কাজ করে বসেছিলেন। পূর্ণকে উনি আগে ভাগেই বলে রেখেছিলেন বোন যেন তার কোনো রূপ খোটার সম্মুখীন না হয়। তার অতীত নিয়ে শ্বশুরবাড়ির কেউ, বিশেষত রায়ের হতে পারা শ্বশুর শাশুড়ি যেন কোনো প্রকার খোটা না দেয়। পূর্ণ হেসে শুধু জানিয়েছিল যে এমনটা কিছুই হবে না, তার উপর বিশ্বাস রাখতে। তারপর কাকা মশাইয়ের নিকট প্রস্তাব রেখে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় উনি। আমার আর ধ্রুবর উপর রেখে যান বিরাট দায়িত্ব।
বিয়ের মণ্ডপে রায়কে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পূর্বে আমি তার কক্ষে প্রবেশ করলাম। প্রতিদিনের তুলনায় দ্বিগুণ প্রদীপ আজ তার কক্ষটায়। প্রদীপের আগুনের জ্বলন্ত শিখায় এমন মনে হচ্ছিল যেন সমগ্র কক্ষে সূর্যের অতি ক্ষুদ্র অংশ লুকায়িত ছিল। আমি দর্পণের সম্মুখে বসে শৃঙ্গাররত রায়ের দিকে তাকালাম। তাকে ঘিরে আছে উত্তম বস্ত্রে সজ্জিত আভা প্রভা। দুজন পরিচারিকাও আছেন। আমার উপস্থিতি সকলের নিকট অজানা রয়ে গেল। কক্ষ জুড়ে চুড়ি আর অলংকারের অনবদ্য আওয়াজে আমার পায়ের নুপুর পর সূক্ষ্ম ধ্বনি কারোর কর্ণগোচর হলোই না। তবে কক্ষ পৌঁছে সেকেন্ড কয়েক দাঁড়াতেই রাই হাস্যোজ্জ্বল মুখশ্রীতে ফিরে তাকালো। বুঝলাম কক্ষ জুড়ে আজ এই দীপ্তির কারণ। মেয়েটার হৃদয় যে আজ প্রেমের আলোতে আলোকিত, কক্ষ জুড়ে তারই যেন প্রতিফলন দেখা যাচ্ছে। রাই হাস্যোজ্জ্বল বধূ বেশে তাকিয়ে আমার পানে। ধীরে ধীরে তার দৃষ্টি দখল করল কৃতজ্ঞতা। আমিও হেসে এগিয়ে আসলাম তার নিকটে। এমনিতেই মেয়েটার সৌন্দর্যে চক্ষু ফেরানো দায়, তার উপর আস্থার এমন শৃঙ্গার। আমি বিমোহিত হলাম। কালকে অবধিও রায়ের পরনে সাদা শাড়ি ছিল মাত্র। আজ পরিণয়ের উদ্দেশ্যে মেয়েটা কত আনন্দে সাজছে। আমার চক্ষু টলমল করে উঠল। আমি তা লুকালাম দ্রুত। রায়ের এমনই আনন্দই আমার কাম্য ছিল। পরনের লাল শাড়ি, কপালে চন্দন আঁকা, চোখে গাঢ় কাজল, ওষ্ঠে হালকা প্রসাধনীর ছোঁয়া, হাতে শাখা পলা, সোনার অলংকারে রায় স্বর্গে অবস্থানকারী অপ্সরা মনে হচ্ছিল। আমি তার নিকটে এসে মিষ্টি স্বরে বলে উঠলাম, তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রাইদি। তোমার হতে চলা বরের কি হাল হবে কে জানে। আমার কথায় লাজুক হেসে মাথা নুয়ালো রায়। তার পরপরই কক্ষে প্রবেশ করলেন কাকিমারা। জানালেন পুরোহিত কনেকে ছাদনাতলায় নিয়ে যেতে বলেছেন। কনেকে ছাদনাতলায় নিয়ে এসে উপস্থিত হতেই আমার দৃষ্টি এদিক ওদিক বিচরণ করতে লাগলো। উদ্দেশ্য একটাই, আমার পতি পরমেশ্বরকে দৃষ্টিতে বন্দি করা। ছাদনাতলার আগে থেকেই বসা ছিল পূর্ণ। রায় মাথা নত রেখেই তার মুখোমুখি দাঁড়ালো, মুখশ্রী ঢেকে রাখা পানের আবরণে। রায়ের বিয়ের এই দৃশ্যটা দেখতে দেখতে আমার নিজের বিয়ের মুহূর্তের কথা স্মরণে আসলো। শূন্য মস্তিষ্কে আঁখি মেলে বর বেশে থাকা ধ্রুবর পানে তাকানো। আমার দৃষ্টিতে লজ্জার বদলে কৌতূহল ছিল বেশি, আর ওনার দৃষ্টিতে জানা নেই। ভাবতে ভাবতে এই অক্ষিপটে ভেসে উঠল ধ্রুবর প্রতিচ্ছবি। আকাশি রঙের পাঞ্জাবি আর ঘি রঙের ধুতি ওনার পরনে। আমার ওষ্ঠে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। সাথে সাথে আমার দিকে তাকালেন উনি। থমকে তাকালেন কি? ওনার দৃষ্টি কেন সরছে না? স্থির দাঁড়িয়ে আছেন। আমি চোখের ইশারায় প্রশ্ন করে উঠলাম। ওনার উত্তর পাওয়ার আগেই উলুধ্বনিতে দৃষ্টি সরল। দৃষ্টি এসে পৌঁছালো ছাদনাতলায়। বর কনের শুভ দৃষ্টি হচ্ছে। আমি পরম আগ্রহে দৃষ্টি দিলাম সেদিকে। খেয়াল হলো না একজনের স্থির রইল আমাতে। মুখশ্রীর সামনে থেকে ধীরে ধীরে পান পাতা সরালো রায়। দৃষ্টি সর্বোচ্চ নত তার। ফোনের দিকে তাকাতেই দেখলাম চশমার আড়ালে থাকা তার চক্ষু মুগ্ধ হয়ে অবলোকন করছে রায়কে। আমি মনে মনে তৃপ্ত হয়ে হাসলাম। অবশেষে মেয়েটা পূর্ণ হলো। পূর্ণ নামক পূর্ণতা তার জীবনে এলো। দেখতে দেখতে সাত পাখে বাধা পড়ে গেল দুজন। সিঁদুর দানের মুহূর্তে দুজনকে এত সুন্দর লাগছিল, আমি ডুব দিলাম অন্য ভাবনায়। পৌঁছে গেলাম আমাদের বিয়েতে। আমার স্মৃতিতে সিঁদুর সহ ধ্রুবর সাবলীল স্পর্শ। অনিশ্চিত এক ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে এই বাড়িতে প্রথম পা রেখেছিলাম আমি। তবে ভগবানের অশেষ কৃপা, আমার অর্ধাঙ্গ একজন আদর্শ পুরুষ। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম কেউ আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে। অন্যমনস্ক থাকায় খানিক চমকে তাকালাম আমি। পরক্ষণে হৃদয়ে এক রাশ প্রশান্তি এসে জড় হলো। কানের কাছে ফিসফিসানো স্বরে একটা বাক্য ভেসে আসলো, আজ ওই কমল লোচনে কাজলের স্থান হলো তবে। আমি ভ্রু কুচকে তাকালাম ওনার দিকে। ওনার দৃষ্টি এসে ঠেকলো আমার আঁখিতে।
আমার পরনের ঘিয়ে রঙের শাড়ির আঁচল ছুঁয়ে দিলেন উনি। আমি ওনার চোখে সেকেন্ডের ন্যায় চেয়ে বলে উঠলাম, ক্ষতি হলো তাতে? চোখ সরিয়ে সামনে বিবাহের আসরে তাকাতেই ধ্রুবর গাঢ় স্বরে উচ্চারিত দুটো শব্দ কানে আসলো। বিরাট ক্ষতি। আমি ওনার দিকে না তাকিয়ে সরু চোখে তাকালাম। মিনিট পরে পাশ ফিরতেই দেখলাম উনি উধাও। ঠোঁট টিপে ফেসে ফের আমি সামনে দৃষ্টি দিলাম। চোখের সম্মুখে তখন সিঁদুরে রাখা নববধূ। একটা গাঢ় স্বস্তির শ্বাস নির্গত হলো। চোখ জুড়ে খেলে উঠল খুশির হাসি। নবদম্পতিকে মনে মনে অনেক শুভকামনা জানিয়ে ঠায় দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আমি। এভাবেই পূর্ণতা পাক সমস্ত রায়ের মনে লুকায়িত প্রেম। স্বর্গীয় আরতি হোক সেই প্রেম নামক হৃদয়ের পবিত্রতার। রাত্রি গভীর হতেই নিজ কক্ষে প্রবেশ করলাম আমি। বিয়ে সম্পন্ন হয়েছে প্রায় ঘণ্টাখানেক হলো। আমি নিভু নিভু প্রদীপের বর্ণিশিকায় উজ্জ্বল কক্ষটায় প্রবেশ করে চেয়ারে বসলাম। ধ্রুবর সাথে যা বিয়ের মণ্ডপে দেখা হয়েছে, তারপর লোকটা গেল কোথায়? আমার চিন্তার মাঝেই একজন এসে বলে গেল, ধ্রুব আমাকে ছাদে যেতে বলেছেন। আমি মিনিট সময় নিয়ে কক্ষ থেকে বের হলাম। শাড়ির আঁচল মেজে ছুঁয়ে ছুঁয়ে যেতে লাগলো। রাত্রি হওয়ায় মাথায় ঘোমটা দেওয়ার তাগিদ অনুভব করলাম না। ছাদে পৌঁছতে আমার খুব বেশি সময় লাগলো না। আমি দরজায় পৌঁছে ওকে দিয়ে তাকালাম। ধীরে ধীরে ছাদের মধ্যখানে হেঁটে এসে আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত লোকটার দর্শনের প্রত্যাশা করতে লাগলাম। ঘরে একটা ভ্যাপসা গরম লাগছিল। এখানে আসার পর কায়া জুড়ে প্রশান্তিকে অনুভব করলাম যেন। আকাশে চোখ দিতেই দেখলাম প্রায় পূর্ণচন্দ্র, তবে আজ পূর্ণিমা নয়। তবুও চারপাশ আলোকিত কোনো প্রকার কৃত্রিম আলো ব্যতীত। মিনিট দুয়েক পরেও ধ্রুবের দেখা না পেয়ে আমি বিভ্রান্ত হলাম। আমাকে আবার ভুল সংবাদ দেওয়া হয়নি তো? ভাবনার মাঝেই ছাদের ধ্রুবের পদচারণার শব্দ কানে আসলো। আমি চটজলদি পেছন ফিরে তাকালাম। সুদর্শন সেই প্রিয় কায়া দেখে হৃদয়ে প্রশান্তি ফিরল। ধ্রুব এসে দাঁড়ালেন আমার সামনে। আমি মিহির স্বরে প্রশ্ন করলাম, কি কারণে এখানে ডেকেছেন? ধ্রুব হঠাৎ এগোতে লাগলো আমার দিকে। থামার নামই নেই, বরং আমি পিছিয়ে যেতে লাগলাম। একসময় এসে পিঠ ঠেকলো ছাদের বেষ্টনীতে। ধ্রুব এক হাত বেষ্টনীতে রেখে আমার দিকে তাকালেন। আমি শুকনো একটা ঢোক গিললাম। করুণ দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। উনি হঠাৎ দৃষ্টি সরিয়ে নিলেন, বললেন, চোখে কাজল দেওয়া একদমই উচিত হয়নি আপনার। ধ্রুবর এই আপনি সম্বোধনে তার হৃদয়ের শতাংশ প্রেম প্রকাশ পায় আমার নিকট। আমি প্রশ্ন ছুড়লাম, কেন? এখানটায় তীরের তীক্ষ্ণ ফলার ন্যায় আঘাত করে। বুকের বাম পাশে চোখ দিয়ে ইশারা করে বোঝালেন উনি। আমি মুখ থেকে হেসে উঠলাম। সামান্য ঋণঋণের স্বর হলো তাতে। ধ্রুব তাকালেন গাছ চোখে। আমার হাসি কমল। হঠাৎ পেছনে রাখা হাতটা সামনে আনলেন উনি। আধফোটা একটা পদ্ম ফুল। আমি বিমুগ্ধ নয়নে তাকালাম ওনার দিকে। ধ্রুব চোখের ইশারায় এটা নিতে বললেন। তারপর মুখ ফুটে বললেন, তোমার প্রিয় ফুল। আমার ওষ্ঠ জুড়ে তখন হাসির রেশ। চোখ জুড়ে ওনার প্রতি উতলানো পড়া প্রেম। আমি পদ্মটা নিতে নিতে ওনাকে প্রশ্ন করে বসলাম, আপনার প্রিয় ফুল কি বলুন তো? উনি হঠাৎ আমার নাকে নাক ঘষে বললেন, মিসেস ধ্রুব দেবনাথ। আমি থমকে চমকে তাকালাম। ধ্রুবর চোখের দৃষ্টি গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। আমি সেই সাংঘাতিক গভীর চোখ থেকে দৃষ্টি সরিয়ে হাতের গোলাপি পদ্মটার দিকে দৃষ্টি দিয়ে হেসে প্রশ্ন করলাম, আপনি এত ভালো কেন? ধ্রুব আমার এই প্রশ্নের উত্তর দেন না কভু। বিনিময়ে আমাকে উল্টো প্রশ্ন করে বসেন, যেমন আজ বললেন, আমার চক্ষুর সম্মুখে পুষ্প হাতে থাকা রমণী এত রূপসী কেন? আমি চোখ পাকিয়ে ওনার বুকে আলতো আঘাত করে বসলাম। ধ্রুব আমার দিকে এগিয়ে এলেন অনেকটা। ওনার নিঃশ্বাস আছড়ে পড়তে লাগলো আমার চোখে মুখে। দৃষ্টিতে অন্য কিছু।
যেন গাঢ় কোনো নেশা ওনাকে আকর্ষণ করছে। ওনার এইরূপ দৃষ্টিতে আমার বুক কাঁপে অনবরত। হৃৎপিণ্ডের দশা হয় বেহাল, গলার আওয়াজ বেরই হতে চায় না। আমি মৃদুস্বরে বলে উঠলাম, ধ্রুব। এতপর আর কিছু বলার সুযোগ পেলাম না আমি। ততক্ষণে আমার ওষ্ঠে চুম্বন করে বসেছেন উনি। আমি চোখ বুজে নিতেই সরে গেলেন উনি। ক্রমেই নত হয়ে এলো আমার দৃষ্টি। খোলা আকাশের নিচে এইভাবে ওনার আমাকে চুম্বনে লজ্জায় মরে যাওয়ার দশা হচ্ছিল আমার। আমি নত মস্তকেই মাথা রাখলাম ওনার বুকে। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আগলে নিলেন ধ্রুব। মাথায় আলতো করে চুমু খেয়ে ফিসফিসিয়ে বললেন, লাজুক নির্বাণী ধ্রুব দেবনাথ। রায়ের বিদায়ের পরদিনই শহরে চলে এসেছিলাম আমরা। অনেকগুলো দিন পর আমাদের ছোট্ট সংসারে পদচারণা হয়েছিল, যেখানে আধিপত্য শুধু আমার। ধ্রুবর বাজার করে আনার সময় নিয়ে আসা মিষ্টি দইয়ের দুটো ছোট হাঁড়িতেই অধিকার আমার। ওনার বইপত্র গুছিয়ে রাখার দায়িত্ব আমার। ওনার পরনের শার্টের ঘ্রাণ নেওয়ার অধিকারও কেবলই আমার। আমি সর্বোপরি স্বামীর প্রেমের ছায়াতলে থাকা এক রমণী। আমি বুঝেছিলাম এই কথা চিরন্তর। আমার প্রতি ধ্রুবর প্রেম অক্ষয়, ধ্রুব সত্য, যেমন সত্য ঈশ্বরের অস্তিত্ব। শহরে আসার পর মাস পেরোতেই আমার কাছে নিকট একটা সংবাদ পাঠানো হলো। দুপুরে স্নান সেরে আমি সবে চুল শুকাতে বারান্দায় এসে দাঁড়িয়েছি, তখনই কেউ দরজায় কড়া নাড়ল। এই সময় কেউ আসে না, ধ্রুব আসবেন আর একটু দেরিতে। আমি আধ ভেজা চুলটা খোপা করেই দরজা খুলে দিলাম। অচেনা একজন যুবকের প্রতিচ্ছবি ভেসে উঠল অক্ষিপটে। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, কে আপনি? প্রশ্নটা করেই আমি ছেলেটার দিকে তাকালাম। শার্ট পরনে ছোটখাটো একজন যুবক, মুখটা ঘেমে একাকার, চোখে মুখে কি এক দুশ্চিন্তার ছাপ। এটা ধ্রুবদার বাড়ি? আমি মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। আপনি ওনার স্ত্রী, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি এসব কেন প্রশ্ন করছেন? ছেলেটা একটা রুদ্ধশ্বাস ফেলে বলল, ধ্রুবদার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। এখানের ঠিকানা দিয়ে বলল আপনাকে সাবধানে ওনার কাছে নিয়ে যেতে। ছেলেটার সংবাদটা বলার ধরনে আমার বুক কেঁপে উঠল। ধ্রুবর অ্যাক্সিডেন্ট হয়েছে? কিভাবে? আমি কাঁপা কাঁপা কণ্ঠে উত্তেজিত হয়ে বললাম, অ্যাক্সিডেন্ট? কি করে হলো? উনি কোথায়? আমাকে নিয়ে চলুন। ছেলেটা আমাকে ওর সাথে যেতে বলল। আমি অশ্রু টলমল চোখে ওর পেছন পেছন চড়লাম। সিঁড়ি বেয়ে নামার সময় অসাবধানে আমার সাথেও দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। সৌভাগ্যবশত আমি পড়ে যাইনি। আমি নিজেকে সামলে আমার ছেলেটার পেছন পেছন চললাম। কর্ণকুহরে বাঁচতে লাগলো একটা বাক্য, ধ্রুবদার অ্যাক্সিডেন্ট হয়েছে। 15 মিনিটের ব্যবধানে ছেলেটা আমাকে নিয়ে হাসপাতালের সামনে থামলো। আমি দ্রুত রিক্সা থেকে নেমে পড়লাম। শাড়ির আঁচল লুটুপুটি খেলো ধুলো মাখা রাস্তায়। চোখের অশ্রু জমে টলমল করছে। আমি যথাসম্ভব চেষ্টা করছি তাদের রোধ করার। আমি এবার ছেলেটাকে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে উঠলাম, কোথায় উনি? ছেলেটা কেমন যেন ভ্যাবাচাকা খেলো। আমার অতি চিন্তিত মুখশ্রী কেঁপে ওঠা কণ্ঠে সে আস্তে করে জানালো, আসুন আমার সাথে। আমি কথা মতো সাথে সাথে চললাম। শহরে এসে আজই প্রথম হাসপাতালে পা রাখলাম আমি। ছোটবেলায় একবার এসেছিলাম। হাসপাতালে কিরকম একটা গন্ধ, বিরক্ত লেগেছিল। তারপর আর এমন কোনো প্রয়োজনও পড়েনি এখানে আসার। হাসপাতালের বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে খোপা করা চুল উন্মুক্ত হয়ে লুটিয়ে পড়ল কোমর বেয়ে, টেরই পেলাম না। ছেলেটা আমাকে নিয়ে একটা কক্ষের সামনে দাঁড়ালো। আমি দরজা দিয়ে উকি দিলাম ভিতরে। বুক প্রচণ্ড গতিতে ওঠানামা করতে লাগলো, ঘন ঘন শ্বাসের ফলে। অক্ষিপটে ভেসে উঠল বিছানায় আচ্ছহায়ে বসে থাকা ধ্রুবর চিত্র। ওনাকে ঘিরে আরও দুজন দাঁড়িয়ে আছেন। উনি ওদের সাথে কি নিয়ে যেন কথা বলছিলেন, চেহারায় রুষ্ট ভাব। কি কথা হচ্ছে তা আমার পক্ষে শোনা সম্ভব হলেও আমার কর্ণগোচর হলো না কিছুই।
আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম, তীক্ষ্ণ চোখে তাকিয়ে কথা বলতে থাকা ধ্রুবর পানে। হঠাৎ দাঁড়িয়ে থাকা দুজনের থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকালেন উনি। চোখাচোখি হলো আমাদের। আমি শুকনো ঢোক গিলে আঁকড়ে ধরলাম দরজার হাতল। দাদুর কি হয়েছিল গো দিদা? আমার সামনে গোল করে বসে থাকা মেয়েদের মাঝ থেকে একজন প্রশ্ন করে ওঠায় অতীত থেকে বাস্তবে ফিরলাম আমি। প্রশ্ন করা মেয়েটার দিকে তাকালাম আমি। নীল সাদার মিশ্রণে সালোয়ার কামিজ পরিহিতা রমণীর চোখে মুখে প্রবল কৌতূহল। আমি বর্তমানে বসে আছি একটা কলেজের নিচতলার বারান্দায়। আমার সামনেই খোলা মাঠ, সেখানে সবুজ ঘাসের উপর বসে আছে 10-এর অধিক রমণী। আমি তাকিয়ে দেখলাম সকলের চোখে মুখে বিশাল কৌতূহল। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। যে কলেজটায় বসে আছি এটার প্রতিষ্ঠাতা আমার স্বামী ধ্রুব। ওনার পড়াশোনা শেষ করে গ্রামে এসে 1 বছরের মাঝে এই কলেজখানা প্রতিষ্ঠা করার কাজে লেগে পড়েন উনি। গ্রামে বিদ্যালয় থাকলেও কলেজ ছিল না, যার ফলে মাধ্যমিকে ভালো নম্বরে পাশ করার পরেও অনেক শিক্ষার্থী কলেজে পড়ার সুযোগ পেত না। আর্থিক সমস্যা আর পরিবারের নিষেধাজ্ঞা ছিল ব্যাপক। তার উপর মেয়েদের শুধুমাত্র পড়াশোনার জন্য শহরে কোনো বাবা মা পাঠাতে রাজি নন। তাই গ্রামে আসার 1 বছরের মাঝে ধ্রুব সিদ্ধান্ত নেন উনি কলেজ প্রতিষ্ঠা করবেন। সেই কলেজের প্রাঙ্গণেই বসে আজ অতীতে ডুব দিয়ে আমার বিয়ের ঘটনা থেকে শুরু করে সুখ ও দুঃখের মিশেলে স্মৃতিতে থাকা কিছু ঘটনা এই কলেজের ছাত্রছাত্রীদের নিকট ব্যক্ত করছি। পরনের নীলরঙা শাড়িটা আজও আটপৌড়ে পরা। আধুনিকতার খাতিরে কুচি দিয়ে শাড়ি পরা হয় না। যৌবনের প্রেমালাপ করতে করতে যেন কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিলাম আমি এখন দুজন নাতি নাতনির দিদা হই। মনে মনে হাসলাম আমি। তেমন একটা বুড়িও কিন্তু হইনি। মাথা এখনো গুনে দেখলে সাদা চুলও খুঁজে পাওয়া যাবে না। অতীতের সেই সব কাহিনী সকলের কাছে বলার পেছনে একটা কারণ আছে। কারণটা হলো কলেজের নাম। ধ্রুব কলেজের নামকরণ যে নামে করেছেন তা হলো মম হৃদয় বিহারিণী মহাবিদ্যালয়। এই কলেজে পড়ুয়া শিক্ষার্থীর প্রশ্ন এই যে কেন কলেজের নাম এটা দেওয়া হলো? এত অর্থবোধক সুন্দর নামের পেছনের কারণটা কি? ধ্রুব এই কলেজ সম্পূর্ণ নিজের পুঁজিতে বানিয়েছিলেন। তখন শুধুমাত্র 1 তলা একটা ভবন ছিল, বর্তমানে সেটা 4 তলা বিশিষ্ট অনেক বড় সুখ্যাতি একটা কলেজ। আচমকা এই কলেজেরই একজন মহিলা লেকচারার এসে উপস্থিত হন রমণীদের দলে। মেয়েরা তাকে দেখে একটু ভরকায়। শিক্ষিকা আবার বকানা দেয় ক্লাস না করে এখানে বসে কাহিনী শোনার জন্য। কিন্তু উপস্থিত রমণীদের অবাক করে দিয়ে শিক্ষিকা স্বয়ং নরম ঘাসের উপর আসন গ্রহণ করে বসে। মেয়েরা অবাক হয় বটে, গম্ভীর সিরিয়াস মেয়ে তাদের সাথে এভাবে বসে পড়ল। কি হয়েছিল আপনার স্বামীর? বলা শুরু করুন তো মিসেস ধ্রুব দেবনাথ। আমি শাড়ি পরিহিতা অবিবাহিত রমণীর দিকে তাকালাম একদণ্ড। তারপর একটা গাঢ় শ্বাস ফেলে পুনরায় ডুব দিলাম সেই সময়ে। দরজায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব থমকালেন যেন। ওনার দৃষ্টি বুঝে আমার খেয়ালে আসলো মাথার কেশ উন্মুক্ত হয়ে আছে। আমি দ্রুত চুলের খোপা করে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আকস্মিক নুপুরের আওয়াজে দাঁড়িয়ে থাকা দুজন যুবক পেছন ফিরে তাকালো। ধ্রুব আমার দিকে তাকিয়ে ওদের উদ্দেশ্যে বলল, আমার স্ত্রী। আমি দুজনকে আর চোখে দেখে ধ্রুবর নিকটে এসে দাঁড়ালাম। মাথায় সাদা পট্টি বেঁধে রাখা ওনার, খানিক রাঙা দেখাচ্ছে সেটা। আমি সেটা ছুঁয়ে দিয়ে অতি চিন্তিত স্বরে বলে উঠলাম, কি হয়েছে আপনার? ওই ছেলেটা বলল আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। নরম মনের মানুষ হওয়ায় দোষ বোধ হয় একটাই, অল্পতেই চোখে জল চলে আসে, বিশেষত প্রিয় মানুষের ব্যাপারেও অশুভ কোনো সংবাদ পেলে। এতক্ষণ ধরে আটকে রাখা অশ্রুকে বাধা দেওয়ার ক্ষমতা আর হলো না আমার। বিশেষত ধ্রুবর সামনে আমি বড্ড নাজুক, অশ্রুরা বাদ মানে না। আমাকে চোখের জল ফেলতে দেখে বিচলিত হলেন ধ্রুব। চোখের ইশারায় যেন দুজনকে প্রস্থান করতে বললেন। ওরা চলে গেলে উনি আমার হাত নিজের মুঠোয় নিয়ে বলে উঠলেন, তেমন কিছু হয়নি নির্বাণী, জাস্ট একটা অটোর সামনে চলে আসছিল,
মাথায় আর হাতে আঘাত পেয়েছি সামান্য। তুমি শান্ত হও। ধ্রুব রাগী কণ্ঠ ব্যতীত আমাকে শান্ত করার বিকল্প উপায় নেই। ওনার প্রেমময় স্বরে আমি আরও লাজুক হয়ে পড়ি। আমাকে নিঃশব্দে অশ্রু ফেলতে দেখে এবার ধ্রুব দরজার দিকে তাকিয়ে ডেকে উঠলেন, অর্ণব, ভিতরে আসো। আমাকে ধ্রুবর খবর দেওয়াও এখানে নিয়ে আসা ছেলেটা ধীরে ধীরে প্রবেশ করলো ভেতরে। আমাকে কাঁদতে দেখে দাঁত দিয়ে নখ খুঁটল সে। ধ্রুব কড়া কণ্ঠে বলে উঠল, তুমি কি বলেছো ওকে? এভাবে কাঁদছে কেন সে? ধ্রুবর স্বরে ভয় পেল যেন তারা। এই তিনজনই ধ্রুব জুনিয়র। মেসে থাকাকালীন একই সাথে থাকতেন ওনারা। ধ্রুবর কথায় প্রতি উত্তরে ছেলেটা তড়িঘড়ি করে জানালো, বিশ্বাস করো ধ্রুবদা, আমি বৌদিকে শুধু বলেছি যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তাতেই উনি এত বিচলিত হয়ে পড়েছেন। আমার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে কথাটা বললেন উনি। ছেলেটা এত ভয় পাচ্ছে কেন ধ্রুবকে? আমার স্বামী কি এতটাই রূঢ়? এর জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা তো শুনলে না, বললে বৌদিকে খবর দেওয়াটা খুবই জরুরি। হ্যাঁ, আমি নাকি একা বাড়ি যেতে পারবো না, কারণ মাথায় চোট লেগেছে। আরে হাত পা তো ভাঙেনি, বাড়ির ঠিকানা আগে থেকে জানতে, চলে গেলে তোমাদের বৌদিকে জানাতে, অতবার কাঁদিয়ে নিয়ে এলে। অর্ণব নামের ছেলেটা ধ্রুবর দিকে করুণ চোখে তাকালো, বলল। ধ্রুব সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। আমি চোখের জল মুছে বলে উঠলাম, ওনাকে ধমকানোর প্রয়োজন নেই, উনি সত্যিই বলছেন। আমাকে চোখ মুছে স্বাভাবিক হয়ে তাকাতে দেখে শান্ত হলেন ধ্রুব। বিছানা থেকে উঠে পড়লেন ফট করে। আমার হাতটা ধরে কক্ষ থেকে বেরিয়ে আসতে বললেন, বাড়ি যাব, তুমি আবার কাঁদবে আমি জানি। আরে বললাম তো আমার কিছু হয়নি। সেদিন ধ্রুব অ্যাক্সিডেন্ট করেছে শুনে আমি সত্যিই বড় ভয় পেয়ে বসেছিলাম। ঈশ্বরের নিকট অসংখ্য কৃতজ্ঞতা, তিনি ওনাকে সুস্থ রেখেছেন। তবে ধ্রুবর কপালের আঘাত আর হাতের চোট এখনো ঠিক হয়নি। সেজন্য আজ ওনাকে বিশ্ববিদ্যালয়ে যেতে দিইনি আমি। ওনাকে যেতে মানা করার পরও উনি দুদণ্ড আমার দিকে তাকিয়েছিলেন করুণ চোখে। আমার চোখে তখন এক রাশ রাগ। ওষুধপত্র খাওয়ায় ওনার বেশ অনীহা। কপালের ক্ষতটা একটু গভীর, ওষুধ না খেলে ঠিক হবে? উনি আমার অসুখে যতই যত্নশীল, নিজের বেলা ততটাই অনীহা ওনার। বিশ্ববিদ্যালয়ে যেতে মানা করায় উনি ব্যাগ ট্যাগ রেখে এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। আমি আধশোয়া হয়ে বসে, আর উনি আমার উদরে মাথা রেখে শুয়ে আছেন। হঠাৎ উনি বলে উঠলেন, ও কবে আমাদের পাশে শুয়ে থাকবে নীলপানি? আমি ভ্রুকুচকে জিজ্ঞেস করলাম, কে? ধ্রুব আমার সামান্য ফুলে ওঠা পেটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে উঠলেন, এখানের বাসিন্দা। আমি মিটিমিটি হেসে বলে উঠলাম, যখন সময় হবে, ভগবান যেদিন তাকে পৃথিবীতে পাঠাবেন তার চমৎকার বাবার সাথে দেখা করার জন্য। আচ্ছা। আমি মিটিমিটি হেসে উত্তর দিলাম। তারপর ওনার রেশমি কালো ঘন চুলে হাত ডুবিয়ে ঝুঁকে আলতো করে চুমু খেলাম সেটায়। ধ্রুবকে হঠাৎ গম্ভীর দেখালো। আমি মৃদুস্বরে বলে উঠলাম, হঠাৎ গম্ভীর হয়ে গেলেন যে? ধ্রুব ক্ষুদ্র শ্বাস ফেলে বলে উঠল, কিছুদিনের মধ্যেই তোমার দেওয়া ভর্তি পরীক্ষা রেজাল্ট দেবে। ভাবছি পুচকিটাকে নিয়ে তুমি পড়াশোনা করবে কিভাবে? আমিও পড়লাম চিন্তায়। আসলেই তো আমি একটা শুকনো ঢোক গিললাম। ধ্রুব নিজেই বলে উঠল, চিন্তা করো না বউ, আমি একটা কাজের লোক রেখে দেব। দিনে সে তোমার কাজগুলো করে দেবে, আর রাতে আমি। কেমন? আমার চোখ ভরে উঠল হঠাৎ। অন্য সব স্বামী হলে হয়তো বলতো আর পড়াশোনার প্রয়োজন নেই, বাচ্চার মা হয়েছে যথেষ্ট হয়েছে। আমার এক দিদি বাচ্চা হওয়ার পরে আর পড়তেই পারেনি। জামাইবাবুর করা নিষেধ ছিল, বাচ্চা যেহেতু গর্ভে এসেছে, দিদির পড়ার কোনো প্রয়োজন নেই। যদিও জামাইবাবু পেশায় ডাক্তার ছিলেন, পেশায় কি যায় আসে? বাস্তবে মানুষের পেশা নয়, তাদের চিন্তাধারা ও মন মানসিকতায় মানুষকে বড় করে। কিন্তু আমার পোড়া কপালে ধ্রুবর মতো একজন স্বামী ঈশ্বর লিখে দিয়েছিলেন, যিনি শুরু থেকেই আমার সম্মান রক্ষা করে আসছেন। এক ফোঁটা আঁচও লাগতে দিচ্ছেন না আমার গায়ে।
আমার পড়াশোনার তীব্র ইচ্ছের কথা আমি ওনাকে বলিওনি পর্যন্ত। উনি যেন কিভাবে সেটা জেনে গিয়েছিলেন। আমাকে শহরে নিয়ে এলেন, তারপর ভর্তি পরীক্ষা দেওয়ালেন নিজ দায়িত্বে। এখন উনি চিন্তা করছেন বউ তার বাচ্চা সহ কিভাবে পড়াশোনা করবে। নাজুক আমি এত ভালোবাসা সহ্য করতে না পেরে খেদে ফেললাম। ধ্রুব ক্ষুদ্র শ্বাস ফেলে আগলে নিলেন আমাকে। আমি ওনার বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলাম। আজ চোখের অশ্রুতে ওনার প্রেমের প্রশংসা মিশে, ধ্রুব নামক আমার দেখা শ্রেষ্ঠ মানবের ভালোবাসা মিশে। মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে ধ্রুব বলে উঠলেন, শ্শ্, একদম কাঁদবি না নির্বাণী, কান্না থামাও বলছি। ধ্রুব জানেন আমি এরকম করে বললে কান্না থামাতে পারি না। তবে আজ আমি চোখে মুখে মাথা উঁচিয়ে ওনার দিকে ভেজা চোখে তাকালাম। উনি কি কোনো কারণে ব্যথিত হলেন? আমার নিকট ওনার মুখশ্রী এনে ফিসফিসিয়ে বললেন, আজকে বড় লক্ষ্মী মেয়ে হয়ে গেলে যে। আমি ভেজা চোখেই হালকা করে হাসলাম। আমার কান্না থামানোর পদ্ধতিতে একটু গরমিল হলো আজ। ওনার গাঢ় চুম্বনের কপালে বুড়ো আঙুল দেখিয়ে দিলাম যে আমি। ধ্রুব আমাকে বুকের সাথে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে বলে উঠলেন, তুমি আজকে অনিয়ম করলে বউ, কিন্তু তোমার স্বামী ন্যায় বিচারে বিশ্বাসী। সব সময়ের মতো আজকেও ভালোবেসে কান্না থামাবো তোমার। কথাটা বলেই ধ্রুব আমার গলায় মুখ গুজলেন। আমি এক প্রকার চেঁচিয়ে বলে উঠলাম, সরুন, সে কিন্তু দেখছে। কে? আপনার অনাগত সন্তান। ধ্রুব মুচকি হেসে বলে উঠলেন, সে এখনো তোমার অভ্যন্তরে মিশেষ, তাই আমাকে আমার কাজ করতে দিন।